আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বাংলার ধারাবাহিক ক্লাস হিসেবে আমি আজকে হাজির হয়েছি মূলত বাংলার ১৯ নম্বর ক্লাস নিয়ে। অর্থাৎ আমরা আজকে শেষ করব হচ্ছে টোটালে মোট ৩৫টা প্রশ্ন, যেখানে ৬৩১ থেকে শুরু করে ৬৬৫ নম্বর পর্যন্ত। তো আজকে আমরা বাংলার যে প্রশ্নগুলো সলিউশন করব বা ব্যাখ্যা সহকারে পড়ার চেষ্টা করব। তো সেই প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমামই বলা যায় যে হচ্ছে বিগত বেস প্রশ্ন, তাই না? তো সবগুলো বিগত বেস প্রশ্ন, এবং এই প্রশ্ন থেকেই মোটামুটি আমাদের যেই ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে যে পড়ার যে চিন্তা ভাবনা বা আমরা যেভাবে পড়ছি, আশা করি এখান থেকেই যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাগুলোতে এক ধাপ এগিয়ে থাকা যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করব। আচ্ছা, সাব্বির মিয়া সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকেই জিজ্ঞাসা করেছেন কেমন আছি। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তো কথা না বাড়িয়ে আমরা জাস্ট শুরু করে দিব আজকের আমাদের ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে বাংলার ক্ষেত্রে। প্রথম যে প্রশ্ন সেটা একটু খেয়াল করব। প্রথম যে প্রশ্ন, ওকে, আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে ৬৩১ নাম্বার যে প্রশ্নটা, খেয়াল করি। এখানে বলা হয়েছে যে আপনা মাংস হরিণা বৈরী, এটা সাহিত্যের কোন সাহিত্যের অন্তর্গত? এটা কিন্তু একটা প্রবাদ। এটা হচ্ছে প্রবাদ। তার আগে একটু বলে নেই, রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে, স্পেশালি যদি বলি বিসিএস এর কথা, 50 বলি, তারপর 49 স্পেশাল, তারপর 48 47, সবগুলো থেকেই খেয়াল করলে দেখা যায় এখন খুব বেশি প্রশ্ন আসছে হচ্ছে প্রবাদ থেকে আর কি। অর্থাৎ চর্যাপদের যে প্রবাদগুলো রয়েছে সেখান থেকে একটু ডিপলি একটু প্রশ্ন হচ্ছে। তো খেয়াল করি আমরা। তো এখানে বলা হয়েছে যে আপনা মাংস হরিণা বৈরী, তো কোন সাহিত্যের অন্তর্গত? আমরা কিন্তু এটা সবাই জানি, এটা হচ্ছে কি চর্যাপদের একটা, চর্যাপদের সাহিত্যের হচ্ছে কি, চর্যাপদের হচ্ছে অন্তর্গত। তো খেয়াল করি যদি বলা হয়, এটা কিন্তু চর্যাপদের কিন্তু অনেকগুলো পদ রয়েছে। তো চর্যাপদের অনেকগুলো পদের মধ্যে প্রবাদ রয়েছে কতগুলা? যদি বলা হয় প্রবাদ রয়েছে কিন্তু চর্যাপদের ভিতরে প্রবাদ রয়েছে হচ্ছে 6টি। 6টি। তো এখানে যে প্রশ্নটা করা হয়েছে যে আপনা মাংস হরিণা বৈরী, এটা কিন্তু চর্যার 6 নাম্বার পদের, চর্যার 6 নং পদের, এটা হচ্ছে চর্যার 6 নম্বর পদের কি প্রবাদ। চর্যার 6 নম্বর পদের হচ্ছে প্রবাদ। এই পদটি রচনা করেছেন কে? ভুসুকোপা। এই পদটি রচনা করেছেন হচ্ছে ভুসুকোপা। তো তাহলে আমরা কয়েকটা বিষয় খেয়াল করলাম। প্রথমত হচ্ছে যে কয়টি প্রবাদ রয়েছে চর্যাপদে? চর্যাপদে মোট প্রবাদ রয়েছে হচ্ছে 6টি। তো 6টা প্রবাদের মধ্যে এখানে একটা প্রবাদ দেখতে পাচ্ছি আমরা, আপনা মাংস হরিণা বৈরী। এই প্রবাদটির রচয়িতাকে, অ্যান্সার আমরা কি পেয়েছি? এটা হচ্ছে ভুসুকোপা। ভুসুকোপা রচনা করেছেন। তো ভুসুকোপার কত নম্বর চর্যার পদের এই প্রবাদটা ছিল? সেটা হচ্ছে 6 নম্বর পদের। তো যদি বলা হয় যে আপনা মাংস হরিণা বৈরী, এইটার আসলে বাংলা মিনিং কি? এটার বাংলা মিনিং কি? তো এইটার যদি বলা হয় যে হরিণের মাংস তার জন্যই শত্রু, তার এই মাংসের লোভেই তাকে স্বীকার করতে বাধ্য হয়। অর্থাৎ হরিণের মাংস তার জন্যই শত্রু, তার এই মাংসের লোভই তাকে কি করতে বাধ্য হয়? স্বীকার করতে বাধ্য হয়। অর্থাৎ হরিণের মাংস সবাই পছন্দ করে না। দেখা যাচ্ছে রাজা বাচ্চাদের আমলে কিন্তু সবাই কিন্তু হরিণের মাংস শিকার করতো, তারা হরিণ শিকার করে সেই মাংসগুলো খেয়ে ফেলতো। তো এই কথাই বলা হয়েছে যে হরিণের মাংস, কি বলছে? হরিণের মাংসই তার জন্য কি শত্রু। ঠিক আছে, হরিণের মাংসই তার জন্য শত্রু, তার এই মাংসের লোভেই তাকে স্বীকার করতে বাধ্য হয়। ওকে, আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে কোনটি শুদ্ধ নয়। এখানে কোনটি ভুলের কথা বলা হয়েছে বা কোনটি শুদ্ধ নয়, এখানে খেয়াল করব আমরা। এখানে বলা হয়েছে যন্ত্রণা। তো যন্ত্রণা বানানটা কিন্তু এখানে ভুল রয়েছে, তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে এইটাই। তো এটার শুদ্ধ বানানের কথা যদি বলা হয়, যন্ত্রণা মূর্ধন্য হবে। যন্ত্রণা মূর্ধন্য হবে। অনেকেই কমেন্ট করছেন, ইন্দ্রা ইন্দ্রিলা ইন্দ্রিলা বলেছেন, হাবিবা বিনতে সরকার বলেছেন প্রবাদ 6টি। ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। এখানে বলা হয়েছে যে চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্যের যে উপাস্য চণ্ডী ছিল, সেই চণ্ডীর হাজব্যান্ডের নাম কি, এটা জিজ্ঞেস করা হয়েছে। তো চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? এটার অ্যান্সার হচ্ছে উপাস্য ছিল হচ্ছে শিবের স্ত্রী, শিবের স্ত্রী। তো খেয়াল করি, চণ্ডীমঙ্গল চণ্ডীমঙ্গল কাব্যধারার দেবী কে ছিলেন? দেবী ছিলেন হচ্ছে কে? চণ্ডী। চণ্ডী চণ্ডীমঙ্গল কাব্যধারার দেবী ছিলেন হচ্ছে
চণ্ডী। ওকে, চণ্ডী ছিলেন। তো পরবর্তীতে চণ্ডী ছিলেন হচ্ছে কি, চণ্ডীমঙ্গল কাব্যধারার দেবী ছিলেন হচ্ছে চণ্ডী। তো এখন কথা হচ্ছে তিনি যে চণ্ডী ছিলেন হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যধারার হচ্ছে কি দেবী। তো এখন এই চণ্ডীমঙ্গল, এই চণ্ডী যিনি ছিলেন তিনি, তার হাজব্যান্ডের নাম কি, শিবের স্ত্রী, তার সে হচ্ছে শিবের স্ত্রী। তো তার সন্তানের কথা যদি বলা হয়, সন্তানের কথা যদি বলা হয় গণেশ এবং কার্তিক। এই গণেশ এবং কার্তিকের মা ছিলেন কিন্তু কে, গণেশ এবং কার্তিক, এই দুইজনের মা হচ্ছে কে, চণ্ডী। এই দুইজনের মা ছিলেন হচ্ছে চণ্ডী। চণ্ডী ছিলেন কি, গণেশ এবং কার্তিকের হচ্ছে মা। তো এখন আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন, ওকে, যারা পারবেন অবশ্যই কমেন্ট করবেন। আর যদি বলা হয় জগন্নাথ এবং বিষ্ণু, এই দুইজনের স্ত্রীর কথা যদি বলা হয়, সেই স্ত্রীর নাম ছিল হচ্ছে লক্ষ্মী। জগন্নাথ এবং বিষ্ণু, জগন্নাথ এবং বিষ্ণুর যিনি স্ত্রী ছিলেন তার নাম হচ্ছে লক্ষ্মী। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, কোনটি স্পৃষ্ট ব্যঞ্জন? কোনটি স্পৃষ্ট ব্যঞ্জন? ব্যঞ্জনের ক্ষেত্রে কিন্তু বা বর্ণমালার ক্ষেত্রে কিন্তু বা বর্ণ থেকে, এই অধ্যায় থেকে কিন্তু প্রচুর প্রশ্ন থাকে। বিশেষ করে যদি বলা হয় যে প্রাইমারি বলি, যদি বলা হয় বা ইন্টারসে বলি, যেটাই আমরা বলি না কেন, এইগুলো পরীক্ষার জন্য কিন্তু এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে প্রশ্নে বলা হয়েছে যে কোনটি স্পৃষ্ট ব্যঞ্জন। স্পৃষ্ট ব্যঞ্জন বলতে আসলে কি বুঝি আমরা? স্পৃষ্ট ব্যঞ্জন হচ্ছে ক থেকে মু পর্যন্ত, যদি বলা হয় যে ক থেকে মু পর্যন্ত যে বর্ণ রয়েছে, ক থেকে মু পর্যন্ত, এই ক থেকে মু পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে, এই বর্ণ পর্যন্ত বর্ণগুলোকে কি বলে? বর্ণগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বলে। স্পৃষ্ট পর্যন্ত বর্ণ, আচ্ছা, বর্ণগুলোকে ক থেকে মু পর্যন্ত বর্ণগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বলে। তো এখন তাহলে ক থেকে মু পর্যন্ত যে ব্যঞ্জন, যে বর্ণগুলো রয়েছে, এখানে টোটালি কতগুলো বর্ণ রয়েছে? মোট হচ্ছে 25টা বর্ণ রয়েছে। তো এই 25টা বর্ণকে মোট বর্ণ হচ্ছে কয়টি? স্পৃষ্ট ব্যঞ্জন বলে। 25টি বর্ণ রয়েছে, এই 25টা বর্ণকে আমরা কি বলবো? এই 25টি বর্ণকে স্পৃষ্ট ব্যঞ্জন বলবো। তো স্পৃষ্ট ব্যঞ্জন হচ্ছে কয়টি? 25টি। তো এখন এই 25টি বর্ণের মধ্যে এখানে খেয়াল করি ক থেকে মু পর্যন্ত, তো তাহলে এখানে কিন্তু মুটা কিন্তু কি স্পৃষ্ট ব্যঞ্জন। তাহলে লটা হচ্ছে কি, হচ্ছে লকে আমরা কি হিসেবে জানি? পার্শ্বিক বর্ণ হচ্ছে ল, পার্শ্বিক বর্ণ হচ্ছে ল। আর তালবস্য আর হটা হচ্ছে কি? তালবস্য আর হটা হচ্ছে উষ্ম বা শীষ ধ্বনি, উষ্মধ্বনি বা শীষ ধ্বনি। তাহলে আমরা কয়েকটা বিষয় এখানে জানলাম। মোটা হচ্ছে কি? ঘ্রেষ্ঠ ধ্বনি। ক থেকে মো পর্যন্ত যে 25টা বর্ণ রয়েছে সেগুলোকে আমরা কি বলবো? স্পৃষ্ট বর্ণ, স্পৃষ্ট ব্যঞ্জন, স্পৃষ্ট ব্যঞ্জন। আর লটা হচ্ছে কি? পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি বললে কি হবে? সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ল। আর যদি বলা হয় তালবস্য আর হটা আসলে কি, এটা হচ্ছে কি? শীষ বা উষ্মধ্বনি, শীষ বা হচ্ছে উষ্মধ্বনি। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করব। পরবর্তী প্রশ্ন এখানে বলছে যে পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? তো প্রথমে যদি বলা হয় যে মহাভারতের প্রথম বাংলা অনুবাদ কে করেছেন, সেটা যদি একটু লিখে দেই, যদি বলি যে মহাভারতের প্রথম বাংলা অনুবাদের কথা যদি বলা হয়, তো উনি হচ্ছেন কে? কবীন্দ্র পরমেশ্বর। তো পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? অ্যান্সার হচ্ছে আমরা জানলাম কবীন্দ্র পরমেশ্বর। তো উনি কিন্তু মহাভারতের প্রথম কি, প্রথম হচ্ছে কি, তার হচ্ছে প্রথম বাংলা অনুবাদ করেন। তো এখন কথা হচ্ছে
তিনি আসলে কার পৃষ্ঠপোষকতায় মূলত এই বাংলাটা অনুবাদ করেন মহাভারতের? সেটা যদি বলা হয় তাহলে সুলতান হোসেন শাহ, যদি বলা হয় যে সুলতান হোসেন শাহের একজন সেনাপতি ছিলেন সুলতান হোসেন শাহ, সেই সুলতান হোসেন শাহের সেনাপতির নাম হচ্ছে এই সুলতান সুলতান হোসেন শাহ নামে একজন কি ছিলেন, একজন সুলতান ছিলেন। তো তার যদি সেনাপতি বলা হয়, তার সেনাপতির নাম ছিল হচ্ছে, তার সেনাপতি ছিল হচ্ছে কি চট্টগ্রাম বাসা তার ছিল চট্টগ্রামের পরাগল খান, চট্টগ্রামের পরাগল খান। তো এই চট্টগ্রামের যে পরাগল খান নামে যে ব্যক্তিটা রয়েছে তিনি কিন্তু কার সেনাপতি ছিলেন? ইনি ছিলেন হচ্ছে যে সুলতান হোসেন শাহ পরাগল খান। তো এই পরাগল খান তাকে নিয়ে যে তার যে পৃষ্ঠপোষকতা, তার তার প্রভাবে প্রভাবিত হয়ে কিন্তু কি করেছিলেন, এই রামায়ণটা অনুবাদ করেছিলেন কে? কবীন্দ্র পরমেশ্বর। এই রামায়ণটা অনুবাদ করেছিলেন কে? কবীন্দ্র পরমেশ্বর। তো সেই জন্য কিন্তু এই কবীন্দ্র পরমেশ্বর কি করেছেন, এই মহাভারতকে কি বলেছেন, এই পরাগল খানের নাম অনুসারে কি বলেছেন? পরাগলি মহাভারত। তার এই নাম অনুসারে কি কি বলেছেন? পরাগলি মহাভারত। ঠিক আছে, তো পরাগলি মহাভারত কোত্থেকে আসলো? আমরা বুঝতে পারলাম যে চট্টগ্রামের কি ছিল, পরাগন খান নামে যে সেনাপতি ছিল সে কি করলো, তাকে তার পৃষ্ঠপোষকতায় কিন্তু কবীন্দ্র পরমেশ্বর যখন এটা অনুবাদ করেন, তো সেই হিসেবে এই অনুবাদকের নাম হচ্ছে পরাগলি মহাভারত। নেক্সট খেয়াল করি, নিচের কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? তো ধ্বনি পরিবর্তনের উদাহরণের জন্য আমরা খেয়াল করে দেখব যে অপিনিহিতি, প্রাতিপদিক, অভিশ্রুতি, ধ্বনি বিপর্যয়, কয়েকটা অপশনে রয়েছে। তো আমরা কিন্তু জানি যে প্রাতিপদিকটা আসলে কি, আমরা যদি বলি যে প্রাতিপদিকটা আসলে কি, শুধু যদি বলা হয়, আচ্ছা এখানে জি জি একজন কমেন্ট করেছেন যে সুলতান হোসেন শাহের সেনাপতি চট্টগ্রাম পরগনা, জি আমি ওইটাই বলছিলাম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে প্রাতিপদিকটা আসলে কি, যদি বলা হয় বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়, আমরা কিন্তু জানি বিভক্তিহীন নাম শব্দটা আসলে কি। বিভক্তিহীন বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। তাহলে এটার অ্যান্সার কি? এখানে বলছে নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়, এখানে ধ্বনি পরিবর্তনের উদাহরণ চাইনি, তাহলে সেটার অ্যান্সার কিন্তু এইটাই হচ্ছে প্রাতিপদিক। তাহলে আর বাদ বাকি উদাহরণের কথা যদি বলি, অপিনিহিতে আসলে কি? অপিনিহিতে হচ্ছে যে যদি পূর্বের রস্বইকার বা দীর্ঘইকার যদি কি হয়, চেঞ্জ হয়ে পূর্বের রস্বইকার বা দীর্ঘইকার কি হয়, আগে যদি উচ্চারিত হয়, অর্থাৎ পরের রস্বইকার বা দীর্ঘইকার যদি আগে উচ্চারিত হয়, আমরা খেয়াল করি যদি রস্বইকার এবং দীর্ঘইকার থাকে শব্দের মধ্যে, তাহলে সেই শব্দটা যদি কি হয়, অর্থাৎ পরের রস্বইকার দীর্ঘইকার যদি পূর্বে পূর্বে উচ্চারিত হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? অপিনিহিতি। তো উদাহরণ যদি যদি বলা হয় যে সাধু, সাধু থেকে কি আসবে? সাউথ। এখানে কিন্তু রস্যও আসছে, একটা হচ্ছে কি রস্যৌ। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখন পরের রস্বইকার কিংবা দীর্ঘকার যদি আগে উচ্চারিত হয়, এই ঋতুকে আমরা অপিনিহিতে জানলাম। যদি বলা হয় আজি, যদি বলা হয় আজি, আজি থেকে কিন্তু কি হবে? আজি থেকে কিন্তু আইজ হবে, আইজ। তাহলে কেন হবে? এখানে কিন্তু আমরা কি পেলাম? এখানে একটা রস্বই পেয়েছি আমরা, আর এখানে কি পেয়েছি? দীর্ঘকার। অর্থাৎ ওইটাই বলছে যে পরের রস্বইকার, পরে বলতে কি এখানে সাধু এই শব্দের মধ্যে রস্বইকার কোথায় আছে? একদম শেষে না? একদম শেষে। তারপরে এখানে কি রস্বই হচ্ছে শেষে আছে, আজি রস্বই আছে এখানে, এখানে হচ্ছে কি আছে? এখানে হচ্ছে রস্ব। তার মানে এটাই বলছে যে পরের রস্বইকার এবং দীর্ঘইকার যদি আগে উচ্চারিত হয়, আগে বলতে কি এখানে শেষে ছিল, সেটা হচ্ছে মাঝখানে আসছে, অর্থাৎ সামনে আসছে। অর্থাৎ পরের রস্বইকার কিংবা দীর্ঘইকার যদি আগে উচ্চারিত হয়, সেটাকে আমরা কি বললাম? সেটাকে বললাম হচ্ছে অপিনিহিতি। আর ধ্বনি বিপর্যয় তো আমরা জানি, এটা হচ্ছে যে বর্ণের পরিবর্তন, চেঞ্জ হয়, এক বর্ণ অন্য এক বর্ণে গিয়ে পরিবর্তন হয়, সেটাকে আমরা ধ্বনি বিপর্যয় বলবো। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করবো যে যে নারীর স্বামী ও পুত্র নেই, যে নারীর স্বামী এবং পুত্র নেই তাকে আমরা কি বলবো? তাকে আমরা কি বলবো? আচ্ছা, যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন, তার কয়েকটা আমি একটু একটু লিখে দেব। আচ্ছা, যে নারী সম্প্রতি বিয়ে করেছেন তাকে কি বলে? যে নারী সম্প্রতি বিয়ে করেছেন। আর যদি বলা হয় যে নারীর
যে নারীর এখনো বিয়ে হয়নি, সেক্ষেত্রে এটা কি হবে? নারী রিলেটেড কিন্তু কয়েকটা বিষয় বিয়ে হয়নি, খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কিন্তু আসে। হ্যাঁ, নারী রিলেটেড অনেকগুলো খুবই গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ, সেগুলো প্রায়ই পরীক্ষা আসতে দেখা যায়। তো খেয়াল করি এখানে। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন। সুবর্ণা সুমি বলেছেন, মহিদুল ইসলাম বলেছেন, আবদুল্লাহ বলেছেন, অবিরা, রাইট, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। ওকে, যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে এক কথায় বলে হচ্ছে অবিরা, অবিরা। কিন্তু যে নারী সম্প্রতি বিয়ে করেছেন তাকে কি বলে? যে নারী সম্প্রতি বিয়ে করেছেন বা রিসেন্ট বিয়ে করেছেন তাকে বলা হয় হচ্ছে নবরা। নবরা মানে কি? মানে শুনতেই এই নবরা শব্দটা শুনতে একটা মানে নতুন নতুন মনে হয়। নব মানে কি? নতুন, মানে নতুন, নতুন মানে কি? অর্থাৎ সম্প্রতি বিয়ে করেছেন তাকে বলা হয় হচ্ছে নবরা। আর যে নারীর এখনো বিয়ে হয়নি তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে অনুরা এবং কুমারী, দুটাই, দুটাই, অনুরা এবং কুমারী। যে নারীর এখনো বিয়ে হয়নি তাকে কি বলা হয়? কুমারী বা অনুরা। পরবর্তী প্রশ্ন খেয়াল করি। আবু জাফর শামসুদ্দিনের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটি? আবু জাফর শামসুদ্দিনের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয়, ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয়। তো আবু জাফর শামসুদ্দিনের ত্রয়ী উপন্যাসের কথা যদি বলা হয়, খেয়াল করি, শঙ্কর কীর্তন, পদ্মা মেঘনা যমুনা, ভাওয়ালগড়ের উপাখ্যান, এই তিনটাই কিন্তু আবু জাফর শামসুদ্দিনের ত্রয়ী উপন্যাস। এই উপন্যাসগুলোকে কি বলা হয়? ত্রয়ী উপন্যাস। তাহলে এখানে অ্যান্সার পেলাম কোনটা? ত্রয়ী উপন্যাস। তাহলে অ্যান্সার হচ্ছে চৌরসন্ধি, চৌরসন্ধি। তো আবু জাফর শামসুদ্দিনের কথা যদি বলা হয়, আবু জাফর শামসুদ্দিনের কথা যদি বলা হয়, তাহলে তিনি জন্মগ্রহণ করেছেন কোথায়? খেয়াল করি, তার জন্ম এবং মৃত্যুর কথা যদি বলা হয়, তিনি জন্মগ্রহণ করেন হচ্ছেন 1911 সালে এবং মৃত্যুবরণ করেন হচ্ছে 1988 সালে। গাজীপুরে জন্মগ্রহণ করেন, গাজীপুর, গাজীপুর জন্মগ্রহণ করেন। তো এইটা আমাদের কিন্তু খুব সহজেই আমরা এই জন্ম এবং মৃত্যুর যে বিষয়টা, এগুলো কিন্তু আমরা খুব সহজেই মনে রাখতে পারি। কিভাবে? একটু একটু খেয়াল করি। এখানে কিন্তু আমরা জিনিস একটা জিনিস যদি বলি যে জন্ম কিন্তু শেষে হচ্ছে দুইটা ডিজিট কিন্তু ডবল এক, অর্থাৎ 11। আমরা এভাবে মনে রাখতে পারি, শেষের যে জন্মের যে দুইটা সংখ্যা রয়েছে, যে ডিজিট বন্ড রয়েছে, সেটা কিন্তু দুটা এক, অর্থাৎ 11, 1911। আর এখানে কিন্তু শেষে মৃত্যুটাও কিন্তু দুইটা 8, অর্থাৎ জোড়ায় জোড়ায়। আমরা যদি এইভাবে মনে রাখতে পারি, প্রথমেরটা হচ্ছে 11, শেষেরটা হচ্ছে 88। এটা হচ্ছে জন্ম আর মৃত্যু। তো যদি বলা হয় তিনি 21শে পদক কত সালে পান? 21শে পদক পান কিন্তু 1976 সালে। কত সালে? 21শে পান হচ্ছে 1976 সালে। আচ্ছা, তো এখন এই যে এই উপন্যাস, যে ত্রয় উপন্যাস আমরা তিনটা পেলাম, তো বাদ বাকি যেটা রয়েছে চৌরসন্ধি, চৌরসন্ধিটা কার? এটা কিন্তু একটা উপন্যাস। এই চৌরসন্ধিটা উপন্যাস, যেটা প্রকাশিত হয়েছিল হচ্ছে 1968 সালে। কার উপন্যাস এটা যদি বলা হয়, তাহলে সেটার অ্যান্সার হচ্ছে চৌরসন্ধি লিখেছেন হচ্ছে শওকত ওসমান। শওকত, শওকত ওসমান। এই শওকত ওসমানের একটা অন্যতম উপন্যাসের নাম হচ্ছে কি? চৌরসন্ধি, যেটা কিনা 1968 সালে প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করব। স্বরেয় ধ্বনির উচ্চারণ কত প্রকার? স্বরেয় ধ্বনির উচ্চারণ কত প্রকার যদি বলা হয়, স্বরেয় ধ্বনির উচ্চারণ হচ্ছে 2 প্রকার। তো এখন কি কি প্রকারের মধ্যে রয়েছে? এক নাম্বার হচ্ছে, যদি এক নাম্বার বলি, বিবৃত স্বাভাবিক। আরেকটা হচ্ছে কি? 2 নম্বর হচ্ছে সংবৃত। 2 নম্বর হচ্ছে সংবৃত, বিবৃত স্বাভাবিক, আর একটা হচ্ছে সংবৃত। তো বিবৃত স্বাভাবিকটা আসলে কি? বিবৃত স্বাভাবিকটা হচ্ছে এরকম যে, যেটা আসলে এর উচ্চারণের সময় কিন্তু স্বরের স্বাভাবিক উচ্চারণ হবে। যদি বলা হয় অটল, যদি বলা হয় বিবৃত স্বাভাবিকের কথা যদি বলা হয় অটল, হ্যাঁ, এখানে আমি লিখে দিই, যদি বলা হয় অটল, অটল, আমরা যখন এই অটলটাকে উচ্চারণ করব, আমরা কিন্তু এখানে একটা স্বরেও পাবো, স্বরেওর উচ্চারণ হবে। বিবৃত স্বাভাবিক মানে হচ্ছে আমরা যখন অটলকে উচ্চারণ করছি, উচ্চারণের সময় কিন্তু স্বরেও আসতেছে মুখের মধ্যে, অটল স্বরেও কিন্তু উচ্চারিত হচ্ছে। কিন্তু আমরা সংবৃতের কথা যদি বলি, সংবৃত কি হবে? স্বরেওর উচ্চারণ কার মতো হয়? ও এর মতো হয়, ও। এই সংবৃতের উচ্চারণ হচ্ছে ও এর মতো হবে, ও এর মতো হবে, ও এর মতো হবে উচ্চারণটা, ও এর মতো হবে উচ্চারণ। তাহলে সংবেদর ক্ষেত্রে আমরা জানলাম ও এর মতো উচ্চারণ হয়, আর বিবৃতর ক্ষেত্রে কি উচ্চারণ হয়?
বিবৃতের মতো হচ্ছে স্বরেও এর মতো উচ্চারণ হয়, যেমন হচ্ছে অটল। বিবৃতের ক্ষেত্রে যদি বলি অটল হচ্ছে কি স্বরের মতো উচ্চারণটা যেটা থাকে, আর ও এর মতো উচ্চারণ হচ্ছে সংবৃত। সেটার উদাহরণ যদি বলি, যদি বলা হয় অতি, অতি, এখানে অতি উচ্চারণ কিন্তু স্বরের উচ্চারণ হয় না, অতির উচ্চারণ কি হয়, এটাকে যদি উচ্চারণ করা হয় তাহলে কিন্তু আমরা বলি ও তয় ঋষিকার। অতি উচ্চারণ কিন্তু আমরা স্বরেও অতি বলি না, এটা বলি কি অতি। তার মানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে সংবৃত হচ্ছে ও এর মতো করে উচ্চারণ হয়, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 2। স্বরেয় ধ্বনির উচ্চারণ কত প্রকার? 2 প্রকার। কি কি? বিবৃত এবং সংবৃত। তো বিবৃত হচ্ছে কি স্বাভাবিক, যেটা আমরা যেই শব্দটা থাকবে সেটাই আমরা উচ্চারণ করি, আর সংবৃত যেটা সেটা হচ্ছে কি এটা ও এর মতো উচ্চারিত হয়। দ্যাটস ইট। ওকে, নেক্সট 640 নম্বর প্রশ্ন আমরা খেয়াল করবো। 640 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি রাজজোটক বাগধারাত্রীর অর্থ কি, বা হচ্ছে কি রাজজোটক বাগধারাত্রী ব্যবহৃত হয় কোন অর্থে? খেয়াল করি এটা কি হবে, এটা হচ্ছে চমৎকার মিল। রাজজোটক বাগধারাটির ব্যবহৃত হয় কোন অর্থে? সঠিক অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা, চমৎকার মিল। পঞ্চগ্রাম কার রচনা? এইটা অপশনে রয়েছে কি অদ্বৈত মল্লবর্মন, মঞ্জু সরকার, তারপর কি জ্যোতিরিন্দ্র নন্দী, আর একটা কি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো আমরা কিন্তু খুব কমন একটা প্রশ্ন, পঞ্চগ্রাম কিন্তু এটা লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এটা হচ্ছে তার উপন্যাস। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস হচ্ছে কি পঞ্চগ্রাম। তার অন্যান্য যে উপন্যাস রয়েছে, তার অন্যান্য উপন্যাসের কথা যদি বলা হয়, তার অন্যান্য উপন্যাস কি রয়েছে? ধাত্রী দেবতা, তারপর কি গণদেবতা, ধাত্রী দেবতা, গণদেবতা, কবি। এগুলো হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ উপন্যাস। তো এই পঞ্চগ্রাম উপন্যাসটা কিন্তু কত সালে প্রকাশিত হয়েছিল যদি বলা হয়, তাহলে সেটার অ্যান্সার হচ্ছে 1943 সালে। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা নয়? সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা নয় কোনটি? আসলে সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা নয় কোনটি? সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা নয় হচ্ছে লাল সালু, অনেক সূর্যের আশা, কাদো নদী কাদো, চাঁদের অমাবস্যা। এগুলো কিন্তু লাল সালু, তারপর কাদো নদী কাদো এবং চাঁদের অমাবস্যা সবগুলোই কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস। কিন্তু উপন্যাস। তো অনেক সূর্যের আশা এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এই উপন্যাসটি লিখেছেন কে? সর্দার জয়নুদ্দিন। সর্দার জয়নুদ্দিন কিন্তু এই অনেক সূর্যের আশা নামে যে উপন্যাসটা রয়েছে সেইটার লেখক। তো এই অনেক সূর্যের আশা এই উপন্যাসের যে ব্যাকগ্রাউন্ডের কথা যদি বলা হয়, এইটা মূলত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় সেই সময় থেকে শুরু করে 1951 সাল পর্যন্ত এই যে একটা দীর্ঘ একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু আমরা জানি মোটামুটি সবাই, সেটা হচ্ছে 1939 সালে শুরু হয় এবং 45-এ গিয়ে শেষ হয়। তো এই 1939 সাল থেকে যদি বলা হয় যে 1939 থেকে 51 সাল পর্যন্ত এর ভিতর যে 43-এর দুর্ভিক্ষ বলি, তারপর 47-এর দেশভাগ বলি, এই সব কিছু কিন্তু এর মধ্যে ইনভলভ ছিল। অর্থাৎ আরও স্পেশালিভাবে যদি বলা হয় তাহলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে যে দুর্ভিক্ষ এবং 47-এর যে দেশভাগ, এবং এই দেশভাগের পরিপ্রেক্ষিতে কি হয় যে সামাজিক এবং যে রাজনৈতিক যে কৃষ্টি কালচার এই বিষয়গুলো যে চেঞ্জ হয়, বা সামাজিক বা রাজনৈতিক বিষয় যেগুলো কি করা হয়েছে, এই বিষয়গুলো হচ্ছে বর্ণনা করা হয়েছে। অনেক সূর্যের আশা, সর্দার জয়নুদ্দিন। তো আমলকির মৌ, উপন্যাসটি কে রচনা করেছেন? রশিদ করিম, রাজিয়া খান, সেলিনা হোসেন, নাকি আসলে দিলারা হোসেন? তো এইটার সঠিক অ্যান্সার হচ্ছে দিলারা হোসেন। দিলারা হোসেন কি ছিলেন? দিলারা হোসেন কিন্তু দিলারা হাসেম ছিলেন কি? দিলারা হাসেম কিন্তু একজন বিশিষ্ট কথা সাহিত্যিক ছিলেন। বিশিষ্ট কথা সাহিত্যিক কে ছিলেন? কথা সাহিত্যিক দিলারা হোসেন। তো তিনি বিশিষ্ট কথা সাহিত্যিক ছিলেন। তিনি কিন্তু 1976 সালে ভয়েস অফ আমেরিকাতে তিনি কিন্তু বাংলা বিভাগের দায়িত্বে ছিলেন। ভয়েস অফ আমেরিকার যে বাংলা বিভাগ ছিল, অর্থাৎ তিনি 1976 সালে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের কাজ করেছেন। কত সালে করেছিলেন এটা? 1976 সাল থেকে শুরু করেছিলেন। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগে কাজ করেছিলেন কে? দিলারা হোসেন। ভয়েস অফ
আমেরিকাতে, আমেরিকা। আচ্ছা, তো এখন আমলকির মৌ উপন্যাস সম্পর্কে আমরা জানলাম, তার আর কি কি গুরুত্বপূর্ণ উপন্যাস রয়েছে এগুলোর কথা যদি বলা হয়, তার অন্যান্য গুরুত্বপূর্ণ উপন্যাসের কথা যদি বলা হয়, তাহলে কি হবে, কোনটা হবে, ঘর মন জানালা, ঘর মন জানালা, ঘর মন জানালাটা হচ্ছে কি, ঘর মন জানালাটা হচ্ছে দিলারা হাশেমের কিন্তু তার প্রথম প্রকাশিত বা প্রথম লেখা উপন্যাসের নাম হচ্ছে কি, দিলারা হাশেমের প্রথম উপন্যাসের নাম হচ্ছে ঘর মন জানালা। আর স্তব্ধতার কানে কানে যদি বলা হয়, এটাও কিন্তু তার গুরুত্বপূর্ণ একটা, স্তব্ধ, স্তব্ধতার কানে কানে, তো এটাও কিন্তু দিলারা হাশেমের অন্যতম গুরুত্বপূর্ণ উপন্যাস, এটা হচ্ছে তার প্রথম উপন্যাস। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, সরেয়া যোগ দীর্ঘী সমান সমান এ, এই নিয়মের বাইরে কোনটি হয়েছে এখানে, মহেশ, রমেশ, ঢাকেশ্বরী, গণেশ। তো আমরা এখানে যদি এ পাশে যদি লিখে দেই সমান সমান হচ্ছে কি এ, তো এখানে কিন্তু আর এই পাশে যদি আমি লিখি যে সরেয়া, তো প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে সরেয়া যোগ দীর্ঘই সমান সমান এ, এই নিয়মের বাহিরে কোনটি, তাহলে আমরা প্রথম থেকে একটু নিয়ম টেস্ট করি। এখানে বলছে কি মহেশকে যদি আমরা ভাঙাই বা এটাকে যদি আমরা কি বলে সন্ধি বিচ্ছেদ করি, তাহলে কি হবে, মহা যোগ ঋষ সমান সমান মহেশ। এখানে আমরা কি পেলাম, মহা মানে কি, এখানে একটা সরিয়া রয়েছে, তার মানে সরিয়া যোগ ঋষ দীর্ঘইকার পেয়েছি আমরা, তাহলে সমান সমান একার, এখানে কি, এখানে একার রয়েছে, তাই না, তো এ হচ্ছে মহেশ, তার মানে আমরা প্রথম অ্যান্সার পেয়ে গিয়েছি। তাহলে সরিয়া যোগ এই নিয়মের বাইরে, আচ্ছা এটার বাহিরে কোনটা, তাহলে প্রথমটা আমরা পেলাম এই নিয়ম, বাট এই নিয়মের বাইরে আমাদের খুঁজতে হবে। তাহলে পরবর্তী অপশন টেস্ট করি, রমেশ, তো রমেশের ক্ষেত্রে যদি বলা হয় এটাও সেম, রমা যোগ ঋষ, রমেশ, তার মানে এটাও হচ্ছে না, তার মানে এটাও সঠিক অ্যান্সার হচ্ছে না। পরবর্তীতে কি বলা হয়, ঢাকেশ্বরীকে যদি বলা হয়, এটাকে ভাঙালে কি হয়, ঢাকা যোগ ঋশ্বরী, তার মানে পরবর্তী যেটা অপশন রয়েছে সেটাই আমরা অ্যান্সার হিসেবে পেয়ে গেলাম। তো এখন কথা হচ্ছে পরবর্তী যে অ্যান্সারটা রয়েছে এটা হচ্ছে কি, গণেশ, তো গণেশটা আসলে কিভাবে রয়েছে, আমরা যে গণেশকে যদি ভাঙাই, খেয়াল করি এখানে গণ যোগ ঋষ সমান সমান কি, সমান সমান হচ্ছে গণেশ। তো এখানে এই গণেশে কিন্তু আমরা কি পেয়েছি, এ পেয়েছি, তো এখানে স্বরেও রয়েছে, তাহলে গণর নিচে কিছু নেই মানে কি রয়েছে এখানে, গণ, আমরা যদি গণেশকে ভাঙাই গণযোগ ঋষ, তো এটাকে যদি ভাঙানো এখানে কিছু নেই মানে কি, এখানে একটা অবশ্যই স্বরেও রয়েছে, তো স্বরেও যোগ ঋষ, তো স্বরেও যোগ দীর্ঘই, তো এই নিয়মে হচ্ছে এটা কিন্তু ঋষ না, এটা হচ্ছে দীর্ঘই হবে, স্বরেও যোগ দীর্ঘই। তো এই নিয়মেই কিন্তু এইটা হচ্ছে গঠিত হয়েছে, তার মানে এটা কি পেলাম আমরা, গণযোগ ঋষ। ওকে, এটা হচ্ছে স্বরেয় নিয়মে, কিছু নেই মানে হচ্ছে স্বরেয়, তার মানে স্বরেয় যোগ দীর্ঘিকার সমান সমান হচ্ছে একার হিসেবে পেয়েছি, তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে এইটা। পরবর্তী খেয়াল করি, নিচের কোন কাব্যটি জীবনানন্দ দাশের রচনা নয়, কি কি অপশনে রয়েছে, মহাপৃথিবী, উত্তর ফাল্গুনী, ঝরা পালক, আরেকটা হচ্ছে কি বনলতা সেন। তো তাহলে এটার অ্যান্সার আসলে কোনটা হবে, খেয়াল করি, মহাপৃথিবী এবং আমরা যদি এভাবে বলি মহাপৃথিবী, ঝরা পালক, আরেকটা হচ্ছে কি বনলতা, এগুলো সবগুলো কিন্তু জীবনানন্দ দাশের, তাহলে সঠিক অ্যান্সার কোনটা পেলাম, উত্তর ফাল্গুনী, এইটা হচ্ছে কিসের নাম, একটা কাব্যের নাম, এটা হচ্ছে একটা কাব্যর নাম। এই কাব্যটা লিখেছেন কে, যদি বলা হয় লেখককে, সুধীন্দ্রনাথ দত্ত, তো সুধীন্দ্রনাথ কি করেছেন, এই উত্তর ফাল্গুনী নামে যে কাব্যটা রয়েছে সেই কাব্যটা কিন্তু তিনি রচনা করেছেন। এটা কত সালে রচনা করেছেন, যদি বলা হয় কত সালে রচনা করেছেন, এটা হচ্ছে 1940 সালে তিনি এই কাব্যটি রচনা করেছেন, সুধীন্দ্রনাথ
দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত কি করেছেন? উত্তর ফাল্গুনী নামে যে কাব্যটা রয়েছেন, এই কাব্যটা তিনি কি করেছে? তিনি 1940 সালে রচনা করেছেন বা লিখেছেন। এখন তারিখ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তারিখ অপশনে রয়েছে জাপানি, ইংরেজি, তুর্কি নাকি আরবি। তারিখ শব্দ যদি বলা হয় তারিখ, তারপর কি আদালত, এজলাস, এজলাস, মহকুমা, এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে কি? এগুলো সবগুলোই হচ্ছে কিন্তু আরবি শব্দ। এগুলো সবই হচ্ছে আরবি শব্দ। সবগুলো হচ্ছে আরবি শব্দ। তো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে খেয়াল করে, বিখ্যাত কবিতা বড়কে এর কবিকে। বিখ্যাত কবিতা, কবিতার নামে কিন্তু এই কবিতার নামটাই হচ্ছে কি? বড়কে। আমরা কিন্তু ছোটবেলায় একটা খুব খুব শুনে আসছি, সেই সেই কথাটা হচ্ছে কি? সেই কবিতার নাম কি? আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বা বহুল প্রচলিত কিন্তু একটা কবিতা বলা যায়। কিন্তু এই কবিতাটাকে আমরা জানি যে আসলে এই কবিতাটা আসলে কে লিখেছেন বা এই কবিতা আসলে কোন কবিতার নাম? এই কবির নাম কি? কবিতার নাম কি? আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। এই কবিতাটা হচ্ছে, কবিতার নাম হচ্ছে কি? বড়কে। আর লিখেছেন কে? লিখেছেন হচ্ছে হরিশচন্দ্র মিত্র। লিখেছেন হরিশচন্দ্র মিত্র। পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করি যে তেল নুন লোকরি কার রচিত গ্রন্থ? খুব কমন একটা প্রশ্ন এবং খুব আমরা জানি প্রায়। যদি বলা হয় তেল নুন লোকরি, তারপর যদি বলা হয় রায়তের কথা, রায়তের কথা, তারপর যদি বলা হয় বীরবলের হালখাতা, বীরবলের হালখাতা, তারপর যদি বলা হয় নানা কথা, তারপর যদি বলা হয় আত্মকথা, তো এই সবগুলোই হচ্ছে কি? নানা কথা, তারপর হচ্ছে আত্মকথা, এই সবগুলো হচ্ছে প্রবন্ধ। এই সবগুলোই হচ্ছে প্রবন্ধ। কার প্রবন্ধ? এই সবগুলোই হচ্ছে প্রমোদ চৌধুরীর প্রবন্ধ। প্রমোদ চৌধুরী, প্রমোদ চৌধুরী। তেল নুন লোকরি কার রচিত গ্রন্থ? এটা হচ্ছে কি? এগুলো হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। এগুলোর নাম হচ্ছে কি? এগুলো হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। কি গ্রন্থ? প্রবন্ধ গ্রন্থ। কার প্রবন্ধ গ্রন্থ? প্রমোদ চৌধুরীর প্রবন্ধ গ্রন্থ। রায়তের কথা, বীরবলের হালখাতা, নানা কথা, আত্মকথা, এই যত কথা টথা আছে সবগুলো শেষে কিন্তু কি আছে? এই শেষে কিন্তু একটা কথা আছে শেষে, খেয়াল করে দেখবেন, কথা। ঠিক আছে, কথা, কথা। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সবগুলোই প্রমোদ চৌধুরীর লেখা প্রবন্ধ। আচ্ছা, অনেকে একজন বলেছেন প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। রাইট, তার ছদ্মনাম হচ্ছে বীরবল। পরবর্তীতে প্রশ্ন খেয়াল করি যে পরশ্ব শব্দটির অর্থ কি? পরশু, পরের ধন নাকি কোকিল নাকি পার্শ্ববর্তী? পরশ্ব মানে কি বোঝায়? পরশ্ব মানে বলতে বোঝায় যে আগামীকালের পরের দিন। অর্থাৎ আমরা কি বলি যদি কোথাও যাই বা আমাদের যে পরীক্ষা থাকে বলি যে আগামীকালকের পরের দিন, অর্থাৎ পরশু দিন আমাদের পরীক্ষা আছে বা আমি পরশু দিন বাড়ি যাব বা পরশু দিনে আমি ওই কাজটা করব। অর্থাৎ পরশু শব্দের অর্থ হচ্ছে যে পরশু বা পরের দিন, আগামীকালের পরের দিন। যদি বলা হয় যে আগামীকালের, আগামীকালের পরের দিনকে আমরা কি বলবো? পরশু। আর পরের ধন বলতে কি বোঝায়? পরের ধন বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে কি? পরশ্ব। আর পরশ্ব বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি? পরের ধন। পরশ্ব মানে হচ্ছে পরের ধন। একটা হচ্ছে তালবস্যয়ের সাথে ব যুক্ত হয়েছে, আর একটা হচ্ছে দন্তুস্বয়ের সাথে যুক্ত রয়েছে। তো তালবস্যয়ের সাথে যেই বটা রয়েছে সেটা হচ্ছে কি? পরের, সেটা হচ্ছে আগামী বা কালকের পরের দিন বা আগামীকালের পরের দিন। আর পরশ্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে কি? পরের ধন। কুলিনকুল সর্বস্ব নাটকটি কার লেখা? কুলিনকুল সর্বস্ব নাটকটি কার লেখা? যদি বলা হয়, যদি বলা হয় হচ্ছে বাংলা ভাষার, বাংলা ভাষার প্রথম, বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক, যদি বলা হয় বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক কোনটি, তাহলে সেটা কোনটা অ্যান্সার হবে? সেটা অ্যান্সার হচ্ছে কুলিনকুল সর্বস্ব। কুলিন
কুল সর্বস্ব। তাহলে আমরা কয়েকটা তথ্য পেলাম। কুল ইনকুল সর্বস্ব নাটকটি কে লিখেছেন? এটার অ্যান্সার হচ্ছে রামনারায়ণ তর্করত্ন। রামনারায়ণ তর্করত্ন কি করেছেন? কুল ইনকুল সর্বস্ব লিখেছেন। এটা কিন্তু বাংলা ভাষায় কি প্রথম মৌলিক নাটক, বাংলা ভাষার প্রথম মৌলিক নাটকের কথা যদি বলা হয় তাহলে আমরা কি জানলাম? এটা হচ্ছে কুল ইনকুল সর্বস্ব। এটা কত সালে প্রকাশিত হয়েছিল? যদি বলে কত সালে প্রকাশিত হয়েছিল, সেটার অ্যান্সার হচ্ছে কত? 1854 সালে প্রকাশিত হয়েছিল, 1854 সালে। তো এইটা মূলত কৌলিন্য প্রথার দোষ ত্রুটি সম্পর্কে অবলম্বনে, কৌলিন্য প্রথার যদি বলা হয় কৌলিন্য, এটা মূলত কৌলিন্য প্রথার দোষ ত্রুটি অবলম্বনে এই নাটকটি লেখা হয়েছিল, অবলম্বনে লেখা হয়েছিল। কৌলিন্য প্রথার দোষ ত্রুটি অবলম্বনে মূলত এই নাটকটি লেখা হয়েছিল এবং এইটা কিন্তু অবলম্বনে লেখা হয়েছিল এবং এটা কিন্তু প্রথম সামাজিক উপন্যাস, ঠিক আছে? প্রথম সামাজিক নাটক, এটা হচ্ছে প্রথম সামাজিক নাটক, একই সাথে প্রথম মৌলিক নাটক যেটা বাংলা ভাষায় লেখা হয়েছিল, এবং প্রথম সামাজিক নাটকের কথা যদি বলা হয় সেটাও কিন্তু এইটা কৌলিন্য প্রথার দোষ ত্রুটি হিসেবে লেখা হয়েছিল। তো এই নাটকটা যখন মঞ্চস্থ করা হয় বা করা হয় তখন কিন্তু কালীচন্দ্র রায় চৌধুরী নামে এক ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে কালীচন্দ্র রায়। যদি বলা হয় আচ্ছা কালীচন্দ্র রায়, এই কালীচন্দ্র রায় কিন্তু কি ছিলেন? এই কালীচন্দ্র রায় ছিলেন রংপুরের জমিদার, ঠিক আছে? ইনি হচ্ছে রংপুর অঞ্চলের জমিদার ছিলেন, কালীচন্দ্র রায় চৌধুরী। এই জমিদার কি করেছিলেন? রায় চৌধুরী, ইনি রংপুর অঞ্চলের জমিদার ছিলেন। তো জমিদারি থাকাকালীন সময়ে যখন এই নাটকটি মঞ্চস্থ করা হয় বা এই নাটকটি যখন লেখা হয় তখন কি করেছিলেন? পুরস্কার স্বরূপ 50 টাকা দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? এই যে লেখককে। রামনারায়ণ তর্করত্ন। তো 50 টাকা, তো সেই সময়ের 50 টাকা মানে অনেক টাকা এখনকার সময়। খেয়াল করুন, এখানে কিন্তু প্রকাশিত হয়েছে 1854 সালে। তো 1854 সালের যদি 50 টাকা চিন্তা করা হয় তো এই সময় কত টাকা হইতে পারে এটা আপনারাই ফিগার আউট করতে পারেন। তো যাই হোক, তো পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে কালবেলা নাটকটির লেখক কে? পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে কালবেলা নাটকটির লেখক কে? কালবেলাকে হচ্ছে দি থিং ইংরেজি নামেও লেখা হয়, দি থিং ইংরেজি নামেও কিন্তু ইংরেজি ভাষায় লেখা হয়, এটার নাম দেওয়া হয় হচ্ছে দ্য থিং বা দি থিং, কালবেলা। এটা লিখেছেন কে? এটা লিখেছেন হচ্ছে সাইদ আহমেদ। এই সাইদ আহমেদ কে ছিলেন? ইনি কিন্তু নাট্যকার ছিলেন, পাশাপাশি একই সাথে তিনি কিন্তু নাট্যকার এবং একই সাথে বাংলাদেশের সরকারি চাকরি আমলা ছিলেন, অর্থাৎ উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, কর্মকর্তা ছিলেন, উচ্চপদস্থ কর্মকর্তা বা আমলা ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের আমলা ছিলেন, নাট্যকার ছিলেন এবং আমলা ছিলেন। তো এইটা কিন্তু কত সালে প্রকাশিত হয়েছিল? 1962 সালে। তো 1962 সালে তখন কিন্তু বাংলাদেশ ভাগ হয় না, অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল। তো তখন আবু সাইদ কি করেন? এই যে তার নাটকটা বা এই যে তার লেখাটা, এটা কি করেন? তিনি হচ্ছে রচনা করেন। তো এইটা মূলত 1960 সালে পূর্ব পাকিস্তানে কি হয়েছিল? একটা দুর্ভিক্ষ, একটা ঘূর্ণিঝড় হয়েছিল। দুর্ভিক্ষ ঠিক না, এটা দুর্ভিক্ষ বললে ভুল, এটা হচ্ছে ঘূর্ণিঝড় হয়েছিল এবং ঘূর্ণিঝড়ের মাধ্যমে যে ক্ষয়ক্ষতি হয় সেটাকে কেন্দ্র করে মূলত তিনি এই নাটকটি লিখেছেন। অর্থাৎ ঘূর্ণিঝড় হয়েছিল কত সালে? পূর্ব পাকিস্তানে 1960 সালে। 1960 সালে, ঠিক তার 2 বছর পরে কিন্তু তিনি এই কালবেলা নাটকটি লিখেছিলেন এবং এই 60 সালের যে ঘূর্ণিঝড়ের যে দুর্যোগ এবং যে ক্ষয়ক্ষতিগুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি এই নাটকে তুলে ধরেছিলেন। নিচের কোনটি গণনাবাচক শব্দ? খুব কমন একটা প্রশ্ন, বাংলাদেশ রেলওয়ের সকল স্টেশন মাস্টারে এসেছিল। এটার অ্যান্সার যদি বলা হয় আপনারা অনেকেই অ্যান্সার দিয়ে ফেলছেন। ওকে, তো এটার অ্যান্সার হচ্ছে কি হবে? এখানে গণনাবাচকের কথা বলছে, গণনাবাচক যদি হয় তাহলে সেটা কি হবে? কুড়ি। আর যদি পূরণবাচকের কথা বলা হয়, পূরণবাচকের ক্ষেত্রে কোনটা হবে? যদি বলা হয় পূরণবাচক তাহলে অ্যান্সার হচ্ছে দ্বাদশ। আর যদি বলে 13ই, 3রা, এগুলো যদি বলে তাহলে এগুলো কি? তারিখবাচক,
তারিখবাচক শব্দ, তারিখবাচক শব্দ। তাহলে নিচের কোনটি গণনাবাচক শব্দ? আমরা পেয়েছি অ্যান্সার 20, আর দ্বাদশটা যেটা পেলাম সেটা হচ্ছে পূরণবাচক শব্দ, এবং 13 এবং 23 হচ্ছে কি বাচক শব্দ? তারিখবাচক শব্দ। আচ্ছা, টনি ম্যাম, টনি ম্যাম নামে একটা রচনা রয়েছে বা একটা গল্প রয়েছে, এটা মূলত কার এটা ছিল, কার লেখা ছিল? এটা অ্যান্সার হচ্ছে প্রথমে অপশনের কথা যদি বলা হয়, এখানে বলছে কোন ধরনের রচনা। আচ্ছা, কোন ধরনের কথা বলছে? তো কাব্য রয়েছে, ভ্রমণ কাহিনী, গল্প নাকি রম্য রচনা? টুনি ম্যাম এটা কিন্তু একটা গল্প, ঠিক আছে, এটা হচ্ছে গল্প গ্রন্থ। এই টুনি ম্যামটা হচ্ছে গল্প গ্রন্থ। কার গল্প গ্রন্থ? সৈয়দ মোস্তফা আলী। সৈয়দ মোস্তফা আলীর টুনি ম্যাম হচ্ছে একটা গল্পগ্রন্থ। তো এই টুনি ম্যাম গল্পগ্রন্থ কত সালে প্রকাশিত হয়েছিল যদি বলা হয়, তাহলে সেটার অ্যান্সার কি হবে? আচ্ছা, এই টনি ম্যাম গল্পগ্রন্থ 1963 সালে প্রকাশিত হয়, 1963 সালে প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে প্রাচী শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রাচী শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি আমরা জানি? প্রতীচী। প্রতীচী বানানটা একটু অবশ্যই খেয়াল করতে হবে, প্রতীচী বানানটা কেমন, ঠিক আছে, একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এখন বিদ্যাসাগরের রম্য রচনা কোনটি? রম্য রচনার কথা বলা হয়েছে যে বিদ্যাসাগরের রম্য রচনা কোনটি? অতি অল্প হলো, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি বলে এটা? রম্য রচনা। তো রম্য রচনা বলতে কি বোঝায় আসলে? রম্য রচনা আসলে হাস্যাত্মক যে রচনাগুলো হয় এটাকে আমরা রম্য রচনা বলতে পারি, বা প্রহসনও বলা যায় অনেক ক্ষেত্রে। তো অতি অল্প হলো, এটা কার? এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। আবার যদি আরো একটা রয়েছে তার, আবার অতি অল্প হলো, এটাও হচ্ছে আবার অতি অল্প হইল, অল্প হইল, এটাও হচ্ছে কি তার? কিন্তু বিদ্যাসাগর হচ্ছে রম্য রচনা। অতি অল্প হইল এটাও কিন্তু বিদ্যাসাগরের রম্য রচনা। আর বুড়ো শালিকের ঘাড়েরও এবং একে কি বলে সভ্যতা, এগুলো কার? এগুলো হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের প্রহসন। মাইকেল মধুসূদন দত্তের হচ্ছে কি? প্রহসন। এগুলো হচ্ছে প্রহসন মাইকেলের। আর যদি বলা হয় প্রহসন, আর মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়, এইটা কার? এইটা হচ্ছে, এটার কথা যদি বলা হয় এটা হচ্ছে প্যারীচাঁদ মিত্রের, প্যারীচাঁদ মিত্র। তো প্যারীচাঁদ মিত্রের লেখা গ্রন্থ। তো মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়, এটা কিন্তু প্যারীচাঁদ মিত্রের একটা লেখা, একটা প্রহসন, প্যারীচাঁদ মিত্রের লেখা একটা গ্রন্থ। তো এইটা প্যারীচাঁদ মিত্রের যদি বলা হয় যে প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি, তাহলে কিন্তু আমরা সবাই জানি যে প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর, টেকচাঁদ ঠাকুর। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে খেয়াল করি। নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে যে কোনটি তৎপুরুষ সমাস? তৎপুরুষ সমাস কোনটি? তৎপুরুষ সমাস। তো এখন অপশনে রয়েছে মধুমাখা, ভালো মন্দ, যথাসাধ্য, সত্যনিষ্ঠ। তো এখন সমাস নির্ণয়ের ক্ষেত্রে তৎপুরুষ সমাসটা আসলে আমরা কিভাবে করব? এখানে অপশন আমরা একটু খেয়াল করব যে মধুমাখা, মধুমাখা যদি আমরা এখানে ভাঙানো হয় তাহলে কি হবে? মধু দিয়ে মাখা, মধু দিয়ে মাখা। আমরা যদি মধুকে ভাঙানো হয়, মধুমাখাকে যদি ভাঙানো হয় তাহলে কি? মধু দিয়ে মাখা। তো আমরা যদি একটু বলি যে ব্যাস বাক্যে, খেয়াল করি, ব্যাস বাক্যে যদি তৃতীয় বিভক্তি থাকে, ব্যাস বাক্যে যদি তৃতীয়া বিভক্তি থাকে, তৃতীয়া বিভক্তি, ব্যাস বাক্যে তৃতীয় বিভক্তি থাকে, যেমন হচ্ছে কি দ্বারা, দিয়া, দ্বারা দিয়া, আচ্ছা, দ্বারা দিয়া, কর্তৃক। তো এগুলো যদি থাকে, অর্থাৎ তৃতীয় বিভক্তি থাকে এবং সমস্ত পদের কি হয় তখন লোপায়। ব্যাস বাক্যে যদি তৃতীয়া বিভক্তি অর্থাৎ দ্বারা দিয়া কর্তৃক থাকে এবং কি হয়, সমস্ত পদটা লোপ পাবে। অর্থাৎ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে যদি বলা হয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে, তৎপুরুষের ক্ষেত্রে ব্যাস বাক্য অবশ্যই, যদি না বলে আমরা যদি বলি ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্যে তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক থাকবে এবং সেটা কি সমস্ত পদে, সমস্ত পদটা কি হবে? অবশ্যই সমস্ত পদটা লোপ পাবে, সমস্ত পদটা লোপ পাবে। খেয়াল করি, সমস্ত পদে তা লোপ পাবে। কি লোপ পাবে? এই বিভক্তিগুলো লোপ পাবে সমস্ত পদে। আচ্ছা, সমস্ত পদে
তা লোপ পাবে। তা বলতে বোঝাচ্ছে বিভক্তিগুলো। তাহলে এখানে বিভক্তিগুলো কি? দ্বারা দিয়া কর্তৃক। ব্যাস বাক্যে তৃতীয় বিভক্তি থাকবে, ব্যাস বাক্যে হচ্ছে তৃতীয় বিভক্তি থাকবে, যেমন দ্বারা দিয়ে কর্তৃক, কিন্তু সমস্ত পদে এই বিভক্তিগুলো লোপ পাবে। তাহলে এখানে মধুমাখাকে যদি ভাঙন হয় মধু দিয়ে মাখা, তার মানে এখানে এখানে দিয়ে আসে না, দিয়েটা হচ্ছে কি? তৃতীয় বিভক্তি। তার মানে ব্যাস বাক্যে আমরা তৃতীয় বিভক্তি পেয়েছি, তো এটা সমস্ত পদ কি? এটা সমস্ত পদ কিন্তু কি? মধুমাখা। তাহলে সমস্ত পদটা কি চেঞ্জ হয়েছে না? এই দিয়েটা কি? দিয়েটা কিন্তু উঠে গেছে, উঠে গিয়ে সমস্ত পদটা হচ্ছে কি? এই দ্বারা দিয়ে কর্তৃকটা উঠে গিয়ে এই সমস্ত পদ হচ্ছে লোপ পেয়েছে দ্বারা দিয়ে কর্তৃকটা। তার মানে আমার এটাই অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে মধুমাখা। এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। কোনটি? তৎপুরুষের তৃতীয় তৎপুরুষ। অর্থাৎ তৎপুরুষের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে? তো এখন সেই হিসেবে যদি বলা হয় তাহলে এটার অ্যান্সার কিন্তু অপশনে যদি তৃতীয় তৎপুরুষ থাকতো তাহলে এটা অ্যান্সার কিন্তু তৃতীয় তৎপুরুষ হইতো। আর ভালো মন্দ এটা কোন সমাস? ভালো মন্দ যদি কথা বলা হয় আমরা পূর্বপদ এবং পরপদ উভয় কি প্রধান থাকবে, তাহলে এটা আমরা কি জানি? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, ভালো ও মন্দ সমাসটাকে আমরা যদি ভাঙাই ভালো ও মন্দ, তাহলে এটা কি সমাস হবে? দ্বন্দ্ব সমাস। আর যথাসাধ্য আমরা নিশ্চয়ই জানি, যথাসাধ্য যদি আমরা আমরা রিসেন্ট পড়েছি যে যথা যদি থাকে শব্দের মধ্যে তাহলে সেটা কি হবে? অব্যয়ীভাব সমাস হবে, অব্যয়ীভাব। কিন্তু যেরকম যথাসাধ্য যদি বলা হয় অব্যয়ীভাব সমাস, তো যদি বলা হয় যথাসাধ্য, তারপর কি যথা নিয়মে, তো এই সবগুলো কি? অব্যয়ীভাব সমাস। কিন্তু যদি বলে যথাযোগ্য, এই যথাযোগ্যটা কিন্তু আবার যথাযোগ্যটা কিন্তু কি হবে? কর্মধারায় সমাস হবে। এটা আবার মাথায় রাখতে হবে, যথাযোগ্য হচ্ছে কর্মধারায় সমাস, কর্মধারয় সমাস, কর্মধারায় সমাস। তো আমরা যখন সমাস বিস্তারিত পড়বো তখন আমরা এই বিষয়গুলো আরো বিস্তারিত জানতে পারবো। ওকে, নেক্সট প্রশ্ন খেয়াল করি। আচ্ছা, রূপজালাল নামে আত্মজীবনী কে লিখেছেন? রূপজালাল নামে আত্মজীবনী কে লিখেছেন? নুরুন্নেসা নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী। রূপজালাল, রূপজালাল নামে লিখেছেন হচ্ছে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী এই রূপজালাল নামে আত্মজীবনী লিখেছেন। তো তার জন্মের কথা যদি বলা হয়, রূপজালাল তার জন্মের কথা যদি বলা হয়, নওয়াব ফয়জুন্নেসার জন্মের কথা যদি বলা হয়, 1834 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন কত সালে? 1903 সালে। 1903 সালে। তো তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে কুমিল্লা জেলার একটা সম্ভ্রান্ত, তিনি কিন্তু একজন সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন লাকসামে, কুমিল্লার লাকসাম। কুমিল্লার যদি বলা হয় কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পশ্চিম গায়ে জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1834 সালে। কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পশ্চিম গায়ে। আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন হাবিবা বিনতে সরকার বলেছে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী। জি। রানী হোসাইন, পিপাসাশীল, আচ্ছা পিপাসাশীল সহ অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন। ওকে, তো আমরা কি জানলাম? তিনি লাকসামের পশ্চিম গায়ের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কিন্তু এই এই যে নওয়াব যে উপাধিটা, এই উপাধিটা কিন্তু তাকে কে দিয়েছিলেন? তিনি কিন্তু ব্রিটিশ সরকারের কাছ থেকে, অর্থাৎ তৎকালীন সময়ে যে রানীচা ছিল অর্থাৎ রানী ভিক্টোরিয়ার কাছ থেকে কিন্তু তিনি এই নওয়াব উপাধিটা লাভ করেন। কোন উপাধি লাভ করেন? নওয়াব উপাধি। রানী ভিক্টোরিয়ার কাছ থেকে এই নওয়াব উপাধি লাভ করেন কত সালে? 1889 সালে। নওয়াব হচ্ছে তার উপাধি, এবং এটা কার কাছ থেকে পান? রানী ভিক্টোরিয়ার কাছ থেকে। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কি বলা হয়েছে? অ্যালাটিং ব্যালাটিং ও ধান ভানলে কুড়ো দেব শিশুতোষ গ্রন্থের রচয়িতাকে। এখানে যে গ্রন্থগুলোর কথা বলা হয়েছে অ্যালাটিং ব্যালাটিং, তারপর ধান ভাঙলে কুড়ো দেব, শিশুতোষ গ্রন্থ, এগুলো কিন্তু এখানে বলেই দেওয়া রয়েছে যে শিশুতোষ গ্রন্থ। তো এই শিশুতোষ গ্রন্থের লেখককে? এটার অ্যান্সার কিন্তু আমরা জানি শামসুর রহমান। শামসুর রহমানের কিন্তু এগুলো হচ্ছে শিশুতোষ গ্রন্থ। তো তার আরো একটা গুরুত্বপূর্ণ শিশুতোষ গল্পের কথা যদি বলা হয়, লাল ফুলকির ছড়া। লাল ফুলকির ছড়া, এটাও কিন্তু তার একটা শিশুতোষ গ্রন্থ শামসুর রহমানের। নেক্সট প্রশ্ন খেয়াল করি যে বাংলা ধাতু কোনটি? বাংলা ধাতু কোনটি? তো
তো যে সকল ধাতু রয়েছে, তো সেই সকল ধাতু চেনার সঠিক উদাহরণ উপায় হচ্ছে যে সকল বাংলা ধাতু রয়েছে। খেয়াল করবেন পরীক্ষায় কিন্তু সচরাচর প্রশ্নগুলোতে দেখা যায় যে কয়েকটা ধাতুর কথা উল্লেখ থাকে এবং বলা হয় যে এটা আসলে কোন ধাতু, বাংলা ধাতু, সংস্কৃত ধাতু, না আসলে কি ধাতু। আসলে এটা আমাদের মুখস্থ করে মেমোরাইজিং করা খুব কঠিন। তো এই বিষয়টা বাংলা ধাতু মনে রাখার ক্ষেত্রে আমাদের সহজ একটা উপায় হচ্ছে তুই দিয়ে প্রশ্ন করতে হবে। তুই দিয়ে যদি এই বাংলা ধাতুর সামনে তুই বসালে যদি অর্থ মিনিং আসে তাহলে সেটা হচ্ছে কি বাংলা ধাতু। যদি বলা হয় তাহলে এখানে বাংলা ধাতু কোনটি, কাঠ, তুই কাঠ, ঠিক আছে, তুই কাঠ বা তুই কাত। যদি বলা হয় কান্না, তাই না, কান্নার হচ্ছে কাঠ, তাহলে কি তুই কাত, তুই কি কাঠ। তারপর আর কি রয়েছে, যেরকম বাংলা ধাতুর ক্ষেত্রে আর যে সকল বিষয় তুই ক, তুই কর, এগুলো সবগুলো কি তুই ক, তুই কর, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে কি বাংলা ধাতু। অর্থাৎ তুইটা সামনে বসিয়ে যেটা হয় সেটা হচ্ছে বাংলা ধাতু। এই হচ্ছে বিষয়। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি যে আহমদ ছফা কোন গ্রন্থটি লিখেছেন। আহমদ ছফা লিখেছেন যদ্যপি আমার গুরু। এটা 1997 সালে প্রকাশিত হয়। এই যদ্যপি আমার গুরু, এই গুরু নামে কাকে বুঝিয়েছেন? গুরু নামে বুঝিয়েছেন যে জাতীয় অধ্যাপক ছিলেন একজনকে, জাতীয় অধ্যাপক ছিলেন আব্দুর রাজ্জাক। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের, অধ্যাপক আব্দুর রাজ্জাক, এই জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের মূলত জীবন কাহিনী নিয়ে তিনি এই যদ্যপি আমার গুরু এই গ্রন্থটি বা এই স্মৃতিকথামূলক গ্রন্থটি তিনি লিখেছেন। স্মৃতিচারণমূলক গ্রন্থ যদ্যপি আমার গুরু, এটা লিখেছেন হচ্ছে আহমেদ ছফা। এটা মূলত কাকে বলেছেন, কাকে নিয়ে? জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে নিয়ে তিনি এই স্মৃতিচারণমূলক গ্রন্থ লিখেছেন। স্মৃতিচারণমূলক গ্রন্থটি লিখেছেন যদ্যপি আমার গুরু। তো এখন এই আহমেদ ছফার কিন্তু আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বইয়ের কথা যদি বলা হয় বা গুরুত্বপূর্ণ উপন্যাসের কথা যদি বলা হয় তাহলে কি গাভে বৃত্তান্ত, আচ্ছা আব্দুর গাভে বৃত্তান্ত। তারপর কি রয়েছে? অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, অর্ধেক নারী অর্ধেক অর্ধেক ঈশ্বরী, এগুলো সবগুলো কি? এগুলো হচ্ছে সবগুলো আহমেদ ছফার হচ্ছে উপন্যাস। এগুলো হচ্ছে আহমেদ ছফার উপন্যাস। তো তার আরো একটা গুরুত্বপূর্ণ উপন্যাসের কথা যদি বলা হয় যে অলাদ চক্র, এই অলাদ চক্র কিন্তু আহমেদ ছফার একটা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এটা কিন্তু পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় পরীক্ষা আসে এবং এসেও থাকছে। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা বিষয় জানলাম আহমদ ছফার ক্ষেত্রে। কয়েকটা উপন্যাসের কথা যদি বলি, কি কি রয়েছে? গাভে বৃত্তান্ত, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, অলাদ চক্র যেটা কিনা আসলে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নেওয়া হয়েছে পটভূমি, আর যদ্যপি আমার গুরুটা হচ্ছে কি, এটা হচ্ছে স্মৃতিচারণমূলক গ্রন্থ। কাকে নিয়ে করা হয়েছিল? এই স্মৃতিচারণটা নিয়ে কাকে করা হয়েছিল? এটা হচ্ছে অধ্যাপক আব্দুর রাজ্জাককে নিয়ে। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করব। সুনন্দ কার ছদ্মনাম? সুনন্দ কার ছদ্মনাম? সেটার অ্যান্সার কি হবে? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে সুনন্দ। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে কি জানলাম আমরা? সুনন্দ। আর মোজাম্মেল হকের কি? শান্তিপুরের কবি। মোজাম্মেল হক কি বলে? শান্তিপুরের কবিকে শান্তিপুরের কবি। আর যদি রাজশেখর বসুর সম্পর্কে আমরা জানি পরশুরাম, আর বিমল ঘোষ এটা আমরা জানি কি মৌমাছি। বিমল ঘোষ হচ্ছে মৌমাছি, ছদ্মনাম হচ্ছে মৌমাছি। রাজশেখর হচ্ছে পরশুরাম। তারপর কি নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্পর্কে জানলাম সুনন্দ। পরবর্তী প্রশ্ন খেয়াল করি, কাজটি ভালো দেখায় না, এ বাক্যের দেখাই ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ? খেয়াল করি, কাজটি ভালো দেখায় না। তো প্রথম কথা হচ্ছে এখানে কিন্তু কাজটি বলতে কি কর্ম, এখানে আসলে কর্তা কি? কাজটি ভালো দেখায় না, এখানে কিন্তু এটাকে কি বলবো আমরা? কর্ম। এখানে কর্ম হচ্ছে
কাজটি, তো এই কর্মই যখন কর্তার মতো কাজ করবে, অর্থাৎ অর্থাৎ কর্তা কিন্তু এখানে নেই, ঠিক আছে, কর্মটাই হচ্ছে কি কাজ, অর্থাৎ কর্ম নিজেই কর্তার মতো কাজ করবে, অর্থাৎ এই কর্মটা যখন কর্তার মতো কাজ করবে, এই কর্ম যখন কর্তার মতো কাজ করবে, কর্তার মতো কাজ করে, তাকে আমরা কি বলি? কর্মবাচ্যের ধাতু, তাই না? তো প্রথমে কাজটি ভালো দেখায় না, এ বাক্যে দেখায় ক্রিয়াটা কিন্তু কোন ধাতুর উদাহরণ? এটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। তো এখন কর্ম মূলত কি জানলাম আমরা? কর্ম যখন কর্তার মতো করে কাজ করে, তখন ক্রিয়াটি হচ্ছে কর্মবাচ্যর ধাতু হয়, তার মানে আমরা অ্যান্সার পেয়েছি কি? অ্যান্সার হচ্ছে কর্মবাচ্যর ধাতু। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। একজন বীর মুক্তিযোদ্ধার জীবন ভিত্তিক উপন্যাসের কথা যদি বলা হয়, তাহলে সেটা অ্যান্সার হচ্ছে মা সম্পর্কে কিন্তু কে লিখেছেন আমরা জানি, মা লিখেছেন। কে? উপন্যাসটি বিখ্যাত একটা উপন্যাস, আনিসুল হক। এবং এই আনিসুল হক ছাড়াও আরো একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, এই উপন্যাস লিখেছেন, সেটাকে মাক্সিম গোর্কি। এই মাক্সিম গোর্কির কিন্তু তারও একটা উপন্যাস রয়েছে মা, এবং আনিসুল হকেরও একটা উপন্যাস হচ্ছে কি? মা। কিন্তু এখানে বলে হচ্ছে কি একজন বীর মুক্তিযোদ্ধার জীবন ভিত্তিক উপন্যাস, কেন্দ্রিক যেটা লিখেছেন, মুক্তিযুদ্ধ তো বটেই, তো ওই মুক্তিযোদ্ধার মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা ছিল, এটা হচ্ছে মা উপন্যাসে কে লিখেছেন? আনিসুল হক। তো এই উপন্যাসটা মূলত কাকে নিয়ে বলা হয়েছিল? এই উপন্যাসটা বলা হয়েছিল মাকফার হোসেন চৌধুরী আজাদ। খেয়াল করি, মাকফার হোসেন চৌধুরী আজাদ, মাকফার হোসেন চৌধুরী আজাদ এবং তার মাকে নিয়ে মূলত তার মাকে নিয়ে মূলত এই উপন্যাসটি কি করা হয়েছিল? তার মাকে নিয়ে এই উপন্যাসটা লেখা হয়েছিল, বা এই উপন্যাসের পটভূমি মূলত আমরা কি জানলাম? মুক্তিযুদ্ধ ভিত্তিক তো বটেই, এবং এই মুক্তিযুদ্ধ ভিত্তিকের ভিতরে মাকফার হোসেন চৌধুরী আজাদ, যিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, এবং তার মা ছিলেন, এবং তার মাকে নিয়ে মূলত এই হচ্ছে উপন্যাসটি রচনা করা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন খেয়াল করি। অ্যালিগরি শব্দের অর্থ কি? আমরা জানি অ্যালিগরি মানে হচ্ছে রূপক অর্থে ব্যবহার করা হয়, বা রূপক। অ্যালিগরি শব্দের অর্থ হচ্ছে রূপক। এবং 65 নম্বর প্রশ্ন, 665 হচ্ছে রামায়ণ কে রচনা করেছেন? অ্যান্সার যদি বলা হয়, তো রামায়ণ রচনা করেছেন কে? বাল্মীকি। রামায়ণ রচনা করেছেন বাল্মীকি। তার অন্য নাম হচ্ছে কি? বাল্মীকির অন্য নাম হচ্ছে রত্নাকর। তো তিনি কিন্তু মূলত দস্যু ছিলেন, অর্থাৎ তিনি এই পেশাভিত্তিক জীবিকা নির্বাহ করতেন হচ্ছে মূলত কি? তিনি মূলত দস্যু বৃত্তি করে তিনি জীবিকা নির্বাহ করতেন। তো এই রামায়ণ লেখা হয়েছে কোন ভাষায়? সংস্কৃত ভাষায় অনুবাদ করা হয়। আর বাংলা ভাষায় যদি বলা হয় যে বাংলা ভাষায় প্রথম কে অনুবাদ করেছেন, তাহলে সেটা হচ্ছে বাংলা ভাষায় অনুবাদ করেন হচ্ছে কি? কৃত্তিবাস ওঝা। বাংলা ভাষায় অনুবাদ করেন হচ্ছে এই রামায়ণ, বাংলা ভাষায় অনুবাদ করেন হচ্ছে কৃত্তিবাস ওঝা। আর যদি বলা হয় যে আসলে হিন্দি ভাষায় কে রচনা করেছেন, তো হিন্দি ভাষায় যদি বলা হয় তাহলে সেটা কি হবে? হিন্দি ভাষায় হচ্ছে করেন তুলসীদাস। হিন্দি ভাষায় অনুবাদ করেন হচ্ছে কে? তুলসীদাস। হিন্দি ভাষায় অনুবাদ করেন হচ্ছে তুলসীদাস। ওকে, আমাদের সবগুলো প্রশ্ন আমরা মোটামুটিভাবে ব্যাখ্যা সহকারে বোঝার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছেন। তারপরও যদি বুঝতে প্রবলেম হয় কোথাও, অবশ্যই কমেন্টে জানাবেন, চেষ্টা করব পরবর্তীতে এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। পরবর্তীতে আবারও দেখা হবে আমার পরবর্তী ক্লাসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।